স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। পর্যটন নগরী খ্যাত সিলেটে নেই পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। বিপাকে শহরের সাধারণ মানুষ। গণপরিবহন নিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সিএনজি সহ যত অটোরিক্সা আছে, ছোট ছোট পরিবহনগুলা, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। সিটি মানে সিটি বাস থাকবে, কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব হতো। একসময় মেলার প্রধান আকর্ষণ ছিল বায়োস্কোপ। সেই বায়োস্কোপ এবার নজর কাড়ছে কিশোরগঞ্জের দর্শনার্থীদের। মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলায় বাড়ছে ভিড়। বাস্তবে মেলায় দেখতে পাচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগছে। আগের মুক্তিযুদ্ধ, সাপের খেলা দেখাচ্ছে। প্রত্যেকটা মেলায় যাতে এই বায়োস্কোপটা রাখার উদ্যোগ নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম বায়োস্কোপের সাথে পরিচিত হতে পারবে। চীনে না করে চীনে আসছি, এটা একটা বায়োস্কোপ ঐতিহ্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। পুরনো জিনিসগুলোকে যদি নিয়ে আসা হয় তাহলে এটা জনপ্রিয়তা থাকবে। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো বসন্তে আয়োজন প্রসঙ্গ। মাঘের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। চট্টগ্রামের সিআরবিতে চলছে উৎসবের আনন্দ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বসন্ত বরণে দিনব্যাপী কি কি আয়োজন থাকছে জানাবেন। প্রকৃতিতে মাঘের যে রুক্ষতা সেটি কাটিয়ে আসলে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে এবং রক্তিম শিমুল ফুল আসলে নীল আকাশ পানে সদ্য ফুটতে শুরু করেছে। সেই শিমুল ফুলের যেই আগুনের যে তাপ সেটি আসলে প্রকৃতিতে একই সাথে ছড়িয়ে পড়ে এবং নবজাগরণ আসলে পুরো প্রকৃতিতে থাকে এবং সবুজ শ্যামল প্রকৃতি বাংলার যে মোহনীয় রূপ, সেই সবুজ শ্যামল প্রকৃতি আসলে তার আপন রূপে সাজতে শুরু করেছে। শুধু বসন্ত নয়, বাংলাদেশের যে ষড়ঋতুর যে দেশ, সেই ষড়ঋতুর দেশ আসলে তার প্রত্যেকটি ঋতুই তার আপন রূপ সৌন্দর্য নিয়ে আসলে আমাদের মাঝে হাজির হয়। তার মধ্যে বসন্তের যে বন্দনা সেটি আসলে কবি সাহিত্যিক থেকে শুরু করে প্রত্যেকটি প্রবন্ধে আসলে এই বসন্তের বন্দনা করা হয়েছে। কারণ এই বসন্ত একেবারে কৃষকের মাঠ থেকে শুরু করে এই ইট কাঠের যে প্রকৃতি, সেই ইট কাঠের নগরীতে এসেও আসলে তার মুগ্ধতা ছড়ায়। আমরা গতকাল থেকে আসলে বসন্তের যে উৎসব সেটি নগরীতে শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের যে উৎসব সেটি মূলত চলছে নগরীর সিআরবি এলাকায় এবং আমরা দেখছি যে প্রমা আবৃত্তি সংগঠন তারা আজকে এখানে সকাল 9টা থেকে এই উৎসব শুরু করেছেন এবং অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ, বিনোদন বসন্ত প্রেমী মানুষ আসলে ধীরে ধীরে হাজির হচ্ছেন এখানে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত আজকের এই নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি চলবে এবং এখানে প্রমার পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা নগরীতে বিশেষ করে চট্টগ্রামে এই মুহূর্তে উৎসবের স্থানের একটি সংকট রয়েছে। সেই জায়গা থেকে আসলে তারা গতকাল বরাদ্দ চেয়েছিলেন এই সিআরবির, কিন্তু অন্যান্য সংগঠনের আয়োজন থাকায় তারা গতকাল করতে পারেননি। সে কারণেই মূলত তাদেরকে আজকের দিনে ওই অনুষ্ঠানটি আনতে হয়েছে। তো সব মূল কথা হলো এই বসন্ত কিন্তু শুধুমাত্র যে প্রেমের কথা বলে সেটি নয়, দ্রোহের কথা বলে, লড়াই সংগ্রামের কথা বলে, ফাগুন নতুন করে জেগে ওঠার কথা বলে। তো এখানে যারা এসেছেন তারা আশা করছেন যে একটি নতুন রূপে তারা এবছর বাংলাদেশকে দেখতে পাবেন। চট্টগ্রামে চলছে বসন্ত বরণ উৎসব, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। সিলেট পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হবার পর পেরিয়েছে 22 বছর, তবে এখনও পর্যটন নগরী খ্যাত শহরে নেই পর্যাপ্ত গণপরিবহন। এতে বিপাকে পড়েছেন শহরের সাধারণ মানুষ। অনেক জনপ্রতিনিধি গণপরিবহন নিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। সন্দীপন শুভ জানাচ্ছেন বিস্তারিত।
ঘড়িতে তখন সকাল ৯টা। প্রথম ক্লাস ধরতে একদল শিক্ষার্থীর অপেক্ষা গণপরিবহনের। বাসের অপর্যাপ্ততায় তাদের একমাত্র ভরসা সিএনজি চালিত অটোরিকশা। শুধু শিক্ষার্থীরাই নন, বরং সিলেট নগরীর নানা শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম গণপরিবহন। 50 টাকা করে হুমায়ুন 15 টাকার ভাড়া তারা লয়। সংখ্যা বেশি, গাড়ি কম। আমরা চাই আর একটু বেশি হইতো, গাড়ি বেশি হইতো। এটা তো টাকাও বাঁচে, সময়ও বাঁচে, বুঝছেন, এটার দরকার আছে। সিলেট নগরীর আয়তন ও জনসংখ্যা বিবেচনায় বাড়েনি গণপরিবহনের সংখ্যা, যার স্পষ্ট প্রভাব পড়েছে নগর জীবনে। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশা বা রিকশার উপর নির্ভরশীলতায় গুনতে হয় অতিরিক্ত ভাড়া। এমনকি অটোরিকশার দৌরাত্মে নগরীর যানজট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি সহ যত অটোরিক্সা আছে, ছোট ছোট পরিবহনগুলা, তারা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করছে। সকালে বাচ্চারা আসার সময় যদি সে গাড়ি না পায়, তখন যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা বলে থাকে। যদি বড় বাস চালু হয় তাইলে আমাদের চলাফেরা করতে সুবিধা হইব। পার্কিং সংকট, বাস দাঁড়ানোর নির্ধারিত জায়গা না থাকার পাশাপাশি অটোরিকশার চোখ রাঙানির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ নগর পরিবহন সংশ্লিষ্টদের। গাড়ি রাখতামও পারি না, আমরা সিএনজি লেগুনা টমটম এটা আমরা বাধা দেয়। অনেক সময় আমরা মায়ের ফসাদও করছি। যদি আমরা গাড়ি রোড আরো বাড়াইতাম পারি, কোম্পানি আমরা গাড়ি বাড়াই, অবশ্যই মানুষের চাকরি আর ওইখানে হইব, মানুষের সুযোগ পাইব। পর্যটন নগরী সিলেটের এ সমস্যার সমাধানে দেশের অন্যান্য বড় শহরের মতো সার্কুলার রোডের সীমানা নির্ধারণ করে দ্বিতল বাস ও মিনি বাস চালুর পরামর্শ নগরীর বিশিষ্টজনদের। সিটি মানেই সিটি বাস থাকবে। এইখানে সেই ধরনের যদি একটা বাস চালু হতো এবং নগরীর রোডগুলো কোন রুটে কোনটা যাবে সেটা পরিকল্পিত হতো, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব হতো। আমরা চাই নগর সার্ভিসটা সিলেটে ডেভেলপ করুক। নগর সার্ভিসটা ডেভেলপ করলে সিলেটে যে ট্রাফিক ইস্যু নিয়ে একটা ক্রনিক একটা ইস্যু, এটাতে আরও অনেক বিষয় আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে ট্রাফিক ইস্যুকে কমানো। 2019 সালে 45টি মিনি বাস নিয়ে শহর এবং শহরতলির 4টি রুটে নগর এক্সপ্রেস চালু হলেও মাত্র 5 বছরের মাথায় এই বাসের সংখ্যা নেমে এসেছে মাত্র 11টিতে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রায় 80 বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিলেট শহরে 10 লাখের উপর মানুষ প্রতিদিন চলাফেরা করেন। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় জনদুর্ভোগ পোহাতে হয় তাদেরকে প্রতিনিয়ত। এই জনদুর্ভোগ কমাতে সিটি বাস আরও বৃদ্ধি করার বিকল্প নেই, এমনটাই বলছেন নগরবাসী। সন্দীপন শুভ, এখন সিলেট। কয়েক দশক আগেও গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল বায়োস্কোপ, তবে এখন খুব একটা চোখে পড়ে না। কিশোরগঞ্জের মাসব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলায় কাঠের জাদু বাক্সটি তাই আলাদাভাবেই নজর কাটছে দর্শনার্থীদের। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। বায়োস্কোপ বিস্ময়কর বিনোদনের বাক্স, যেখানে চোখ লাগিয়ে দেখা মেলে ছবির আশ্চর্য এক জগতের। কালের বিবর্তনে বিনোদনের জনপ্রিয় অনেক মাধ্যম হারিয়ে যেতে বসেছে। বায়োস্কোপ যেন তাদেরই উত্তরাধিকার। কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় দর্শকের নজর কেড়েছে বায়োস্কোপ। মেলায় দেখা মিলে মঈনুদ্দিনের। 30 বছর ধরে বায়োস্কোপ নিয়ে ঘুরতে ঘুরতে তার নামই হয়ে গিয়েছে বায়োস্কোপওয়ালা মঈনুদ্দিন। কিন্তু বর্তমানে শুধু বায়োস্কোপের উপর নির্ভর করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নতুন মানুষের চিনে না করে চিনে যাচ্ছি, এটা একটা বায়োস্কোপ ঐতিহ্য। এটা আগে এক সময় টিপির মতন আছিল, এটা গ্রামে চাউল দিয়ে 4 আনা 8 আনা 5 টাকা করে দেখছে অনেক মানুষের, বিভিন্ন মানুষের। মেলায় অনেক শিশুই প্রথমবারের মতো দেখেছে বায়োস্কোপ, জানিয়ে তাদের আগ্রহের শেষ নেই। এই জাদুর বাক্সে চোখ রেখে প্রাপ্তবয়স্করাও হয়ে পড়েছেন স্মৃতিকাতর। এর প্রথমবার বাস্তবে মেলায় দেখতে পাচ্ছি, আমার কাছে এটা খুব ভালো লাগছে। আগের মুক্তিযুদ্ধ, সাপের খেলা দেখাচ্ছে, সদরঘাট দেখেছি, নীলপুরি দেখেছি, তারপরে আলমগীর শাহবানা দেখেছি। ঐতিহ্যতম একটা নিদর্শন হচ্ছে কি এই বায়োস্কোপ, এটা সচরাচর দেখা যায় না, এখানে এসে অনেক ভালো লাগছে। এখন আবার নতুন করে আসছে, এর জন্য আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেলায় যাতে এই বায়োস্কোপটা রাখার উদ্যোগ নেয়, তাহলে পরবর্তী প্রজন্ম বায়োস্কোপের সাথে পরিচিত হতে পারবে।
বায়োস্কোপের নেশা সহজে না ছাড়লেও তথ্য প্রযুক্তির এই যুগে সেই নেশা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে। অনেক বায়োস্কোপওয়ালা জীবিকার তাগিদে ছেড়েছেন এই পেশা। পুরনো আমলের যে এই বায়োস্কোপ, যে এই বক্সটা, এটাতে আমি দেখতেছি শিশুদেরকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এটা প্রতি মানুষের প্রচন্ড রকমের বাচ্চাদের আগ্রহ। ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সুতরাং আমার মনে হয় পুরনো জিনিসগুলোকে যদি নিয়ে আসা হয় তাহলে এটা জনপ্রিয়তা থাকবে। বায়োস্কোপ শুধু কাঠের বাক্স নয়, যেন এক স্মৃতির জানালা। সেই স্মৃতিকে ধরে রাখার প্রয়াসেই অল্প কিছু মানুষ এখনো ঘুরিয়ে চলেছেন বায়োস্কোপের রিল। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী এবং শিশু সহ দগ্ধ হয়েছে 11 জন। এদের মধ্যে 3 জনের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার আশুলিয়ার গোমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমজাদ ব্যাপারীর বাড়ির 2 তলায় ভাড়া থাকতেন সুমন নামের এক ব্যক্তি। শবে বরাতের রাতে সুমনের ভাই পরিবার নিয়ে ওঠে ওই বাড়িতে বেড়াতে আসলে পিঠা বানানোর সময় হঠাৎই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশু এবং নারী সহ মোট 11 জন দগ্ধ হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। বরিশালে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা। বিজ্ঞান বিভাগের এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে 2818 জন পরীক্ষার্থী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর পরীক্ষা কয়টা পর্যন্ত চলবে, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি, সকাল 9টার সময় আমরা এই পরীক্ষা কেন্দ্রের সামনে এসেছি এবং তখন থেকেই শিক্ষার্থী সহ শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছেন তাদের একটি উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গেছে এবং বেলা সকাল 10টার সময় এই প্রবেশ করা শুরু করে শিক্ষার্থীরা। তারপরে কিন্তু তারা এখানে প্রবেশ করা শুরু করে এবং এই সময় শিক্ষার্থীদের উপস্থিতি ভালোই লক্ষ্য করা গেছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের কিন্তু প্রবেশের সময় বিভিন্নভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর সহ সব ধরনের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো ছাড়াই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং সেটার জন্য মাইকিংও করা হয়েছে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছে, বিএনসিসি রয়েছে, স্কাউট রয়েছে, তারা নানাভাবে যাচাই বাছাই করে এবং প্রবেশপত্র দেখে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করিয়েছেন। এবং এই মুহূর্তে পরীক্ষা চলছে এবং এই পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার এই পরীক্ষার্থীর সংখ্যা এই কেন্দ্রে 2818 জন এবং উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে তারা অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এখানকার যিনি উপাচার্য রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরীক্ষা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 জন শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কক্ষগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো পরিদর্শন করছেন। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগে যেভাবে ঢাকায় নেওয়া হতো তাতে আসলে তাদের যাতায়াত খরচ থেকে শুরু করে একটি আসলে সমস্যায় পড়তে হতো ঢাকা বরিশাল থেকে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে সেই যে সমস্যাটা অনেকটাই লাঘব হয়েছে, তারা এখন বরিশালে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি দিতে পারছে এবং এখানে কেন্দ্র হওয়ায় তারা আসলে খুব ভালো মনে করছে এই বিষয়টিকে। এবং তারা আরও জানিয়েছেন যে হলের পরিবেশ এবং প্রশ্নপত্র যদি ভালো হয় সেক্ষেত্রে তাদের পরীক্ষা ভালো হবে এমনটাই প্রত্যাশা করেছেন এবং ভবিষ্যতে যেন এই কার্যক্রমটি অব্যাহত থাকে এমনটিও তারা জানিয়েছেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1.5 ঘন্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে যে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা গেটের বাইরেও দেখেছি যে আনসার পুলিশ যারা রয়েছেন তাদের একটি উপস্থিতি, তারা খুব সারিবদ্ধভাবে সবাইকে প্রবেশ করতে সহায়তা করেছে এবং যারা ভেতরে ছিল শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য সদস্যরা রয়েছে সংগঠনের, তারাও খুব সহায়তা করেছে শিক্ষার্থীদের সিট পেতে এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কক্ষগুলোতে প্রবেশের ক্ষেত্রে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। রমজানে চাহিদা বাড়ে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি সহ নানা পণ্যের। বাড়তি চাহিদা কথা মাথায় রেখেই চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পর্যাপ্ত আমদানি হয়েছে এসব পণ্যের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে রমজান ঘিরে আমদানি পণ্যের বেচা কেনা কেমন চলছে আর দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা?
প্রশ্ন আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে রমজানকে কেন্দ্র করে দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলো এর মধ্যে আমরা দেখছি ছোলা সহ মটর এবং ডাল জাতীয় পণ্য যেমন রয়েছে তেমনিভাবে চিনি পেঁয়াজ খেজুর সহ এই সকল পণ্যগুলোর সরবরাহ পর্যাপ্ত হয়েছে, অর্থাৎ যে পরিমাণ চাহিদা থাকে তার চেয়ে বেশি কিন্তু সরবরাহ হয়েছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে সেই অনুযায়ী আসলে এখনো পর্যন্ত বেচাকেনা জমে ওঠেনি, যদিও আর 15 দিন পরেই রমজান শুরু হবে। অন্যান্য বছর কিন্তু দেখা যায় যে শবে বরাতের পর থেকে বা শবে বরাতের 2-1 দিন আগে থেকেই কিন্তু বেচাকেনা বেশ জমে ওঠে। তবে এবারের দৃশ্যটা অনেকটা ভিন্ন। বিশেষ করে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কয়েকটি কারণে আসলে বেচাকেনা কমেছে এবার। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে কিছু কিছু ব্যবসায়ী বড় বড় গ্রুপ তারা এই জাতীয় পণ্যগুলো আসলে নিজেরা পরিবহন করে উপজেলা পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আবার উপজেলা পর্যায়ে কিন্তু আমদানিকারক বেড়েছে, যারা সরাসরি বন্দর থেকে পণ্যগুলো নিয়ে উপজেলা পর্যায়ে পৌঁছে দিচ্ছে, যার কারণে বেচাকেনা খাতুনগঞ্জের বাজারে খানিকটা কম। আমরা দেখতে পাচ্ছি এখানে মটর এবং ছোলা জাতীয় যে সকল ডাল জাতীয় পণ্য আছে সেগুলোর দাম কিন্তু গতবারের চাইতে অনেকটা কম। এই ক্ষেত্রে দাম কম হওয়ার কারণ হিসেবে এখানে ব্যবসায়ীরা বলছেন যে এবছর ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আমদানি করতে পেরেছে, একই সাথে আমদানি শুল্কও কিন্তু সরকার কমিয়েছে, ফলে বাজারে এক ধরনের প্রতিযোগিতা যখন তৈরি হয় তখন স্বাভাবিকভাবে পণ্যের দাম কমে আসে। এবারও কিন্তু সেই দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছোলা আজকের বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 93 থেকে 103 টাকা পর্যন্ত। এছাড়া মসুর ডাল মান অনুযায়ী এখানে বিক্রি হচ্ছে 98 থেকে 125 টাকা পর্যন্ত। আর খেসারি যেটা আসলে রমজানে পেঁয়াজু তৈরিতে ব্যবহৃত হয় সেই পণ্যটি সেই ডালটিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে অনেকটা কম দামে। বলা যায় যে এই সকল পণ্যগুলোর দাম অনেকটা কমে এসেছে। পাশাপাশি খেজুরের সরবরাহ কিন্তু পর্যাপ্ত হয়েছে, যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে বেশি কিন্তু খেজুর আমদানি করা হয়েছে, সেটিও দাম গতবারের চাইতে অনেকটা কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে খাতুনগঞ্জের পাইকারি বাজারে রমজানের যে পণ্যগুলো আছে সেগুলোর সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তবে এখনও পর্যন্ত বেচাকেনা সেভাবে জমে ওঠেনি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো এ ছিল আমার কাছে খাতুনগঞ্জ থেকে রমজানের পণ্যের আমদানি সহ বেচা বিক্রির সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলছে টিসিবির পণ্য বিক্রি। স্বল্প মূল্যে তেল চাল সহ নানা পণ্য কিনতে পারছেন কার্ডধারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর কোর্ট স্টেশন এলাকায় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, টিসিবির কার্ডধারীর সংখ্যা কত আর নির্ধারিত পণ্যগুলো কেমন দামে কিনতে পারছেন ভোক্তারা, বিস্তারিত জানাবেন। রওশন, গেল 2 দিন থেকে আসলে টিসিবি কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে, এবং 30টি ওয়ার্ডে এই কার্ডধারী যারা রয়েছেন তাদেরকে আসলে এই পণ্যগুলো দেয়া হচ্ছে। আমরা আসলে যেটি লক্ষ্য করেছি, এর আগে যেমন ফ্যামিলি কার্ড ছিল, এবারে কিন্তু সেই ফ্যামিলি কার্ডটি স্মার্ট করা হয়েছে, এবং এই স্মার্ট ফ্যামিলি কার্ড করার কারণে এখানে আসলে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি যাচাই বাছাই করে একেবারেই সত্যি যিনি আসলে এই কার্ডধারী এবং প্রাপ্য যিনি তাকে আসলে এই পণ্যগুলো দেয়া হচ্ছে। টিসিবির মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে প্রায় 1,32,669 জনকে আসলে এই পণ্য দেওয়া হয়েছে, এই কার্ড দেওয়া হচ্ছে, এবং কার্ডের বিনিময়ে তারা কিন্তু এখান থেকে এই পণ্যগুলো আসলে পাচ্ছেন। এক্ষেত্রে দেখছি আমরা গেল কয়েকদিন থেকে আসলে এই টিসিবি পণ্য বিতরণের জায়গাগুলো আসলে ভিড় বেড়েছে। এক্ষেত্রে মসুরির ডাল দেয়া হচ্ছে, সয়াবিন তেল দেয়া হচ্ছে, চিনি এবং চাউল দেয়া হচ্ছে, এবং 20 তারিখের পর থেকে এখানে আরও যুক্ত হবে ছোলা এবং এর পাশাপাশি পেঁয়াজ, যেটি আসলে মসুরের ডাল এখানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, সয়াবিন তেল 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং চিনির দাম রাখা হচ্ছে 70 টাকা কেজি, এবং চাউল 30 টাকা কেজি। প্রত্যেক জনকে 5 কেজি করে আসলে দেয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাজশাহী 30টি ওয়ার্ডেই আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটি জায়গায় টিসিবি তার কার্যক্রম সেটি শুরু করেছে, এবং এই কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই পণ্যগুলো আসলে দিচ্ছেন। এক্ষেত্রে যেন আসলে একজনের কার্ড আরেকজন ব্যবহার করতে না পারেন বা
এই কার্ডের আসলে অন্য কোনো বিনিময় না হয়, সে কারণে কিন্তু স্মার্ট করা হয়েছে এই কার্ডটি। এবং আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশন যখন রাজশাহীতে জেলা পরিষদের সাথে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করেছেন, এই সমন্বয় সভাগুলো কিন্তু এই অভিযোগগুলো আসলে উঠেছিল যে রাজনৈতিক হস্তক্ষেপে আসলে এই টিসিবির কার্ডগুলো আসলে নানা সময়ে বিভিন্নভাবে ব্যবহার করেছেন জনপ্রতিনিধিরা। তো সেই বিষয়টি যেন আসলে না হয়, সেই কারণে কিন্তু এই কার্ডটিকে স্মার্ট করা এবং সেই স্মার্ট কার্ডের মধ্য দিয়ে এই যে কার্যক্রম, তাতে করে কিন্তু এখানে যারা উপকারভোগী তারা বলছেন যে স্বচ্ছতার মধ্য দিয়ে কিন্তু তারা এই পণ্যগুলো পাচ্ছেন এবং সুন্দরভাবে কিন্তু এগুলো আসলে তারা নিয়ে যেতে পারছেন। এবং রমজানের আগে রওশন এই যে কার্ডের মধ্য দিয়ে আসলে যে পণ্য নেওয়া, সেটি যেমন বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখবে এবং এটির দাম কমে আসবে, একই সাথে যারা প্রান্তিক মানুষ রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে এই পণ্যগুলো, তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে বলে এখানকে যারা এসেছেন তারা আমাদেরকে বলছেন। এবং এই কার্যক্রম কিন্তু কাল পর্যন্ত চলবে বলে আমরা জানি। তো রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। নওগাঁয় অন্য বছরের তুলনায় বেড়েছে সরিষা চাষ, সাথে ক্ষেতের পাশে মৌ বক্সে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। এতে একদিকে ফুলের পরাগায়নে বেড়েছে সরিষার ফলন, সাথে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মৌ খামারিরা। চলতি মৌসুমে জেলায় সরিষা ফুল থেকেই প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা কৃষি বিভাগের। নওগাঁ থেকে আরও জানাচ্ছেন আব্বাস আলী। নওগাঁর 11টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার চাষ হয়েছে। প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে নওগাঁয় ছুটে আসেন বিভিন্ন জেলার মৌ খামারিরা। সরিষা ক্ষেতের পাশে এভাবেই বক্স বসিয়ে সংগ্রহ হচ্ছে মধু। এই পদ্ধতিতে মৌসুমে অন্তত 6 থেকে 8 বার মধু পাওয়া যায়। খাঁটি মধু পেতে ভিড় জমান ক্রেতারাও। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। রাজশাহীর মোহনপুর থানার দর্শনপাড়া গ্রামের মৌচাষী রুহিনুল ইসলাম রুস্তম। তিনি এবছর নওগাঁর মান্দা উপজেলার সোনাপুর গ্রামে 100টি মৌবক্সের মাধ্যমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। ইতোমধ্যেই প্রায় 10 লাখ টাকার মধু সংগ্রহ করেছেন। আরও প্রায় 5 লাখ টাকার মধু সংগ্রহের আশা তার। মোটামুটি আমি 50 মণ মধু সংগ্রহ করেছি। আরও 5টা হারভেস্ট দিলে আপনার 50 মণ মধু আশা করা যাচ্ছে হবে। রুস্তমের মতো আরও অনেকেই মৌবক্স বসিয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। এবছর কুয়াশার পরিমাণ কম থাকায় এবং আবহাওয়া ভালো থাকায় মধুর উৎপাদনের সাথে পরাগায়নের মাধ্যমে বেড়েছে সরিষার ফলন। আর এসব কাজে কর্মসংস্থান হয়েছে অনেক বেকার ও তরুণের। আমি এবছর 2 বার নিষ্কাশন করছি, আরও 1 বার করব। 15 মণ মধু হবে, যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। মাছি যেখানে বসবে না সেখানে ফলন সীমিত, আর যদি মাছি বসে তাহলে আপনার 6 থেকে 6.5 মণ হারে ফলন পাবে। মৌচাষীদের কাছ থেকে সরাসরি মধু সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছেন তরুণ উদ্যোক্তারা, যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে অনেক ক্রেতাই কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ না করায় আর্থিক ক্ষতিতে পড়ছেন উদ্যোক্তারা। যে ইনকামটা হয় সেখান থেকে আমার সংসারের কিছু খরচ হয় এবং কিছু হাত খরচটা হয়ে থাকে। অনেকে হচ্ছে রিটার্ন দিয়ে পাঠায়, আবার যেমন হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আমরা আগেই নিই না, যেহেতু বললাম ক্যাশ অন ডেলিভারি। জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান, সরিষা চাষের পাশাপাশি মধু উৎপাদন বাড়াতে পরামর্শ ও কৃষকদের সচেতনতা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। মৌবাক্স স্থাপন করার মাধ্যমে মৌমাছি সরিষার ক্ষেত্রে বিচরণ করলে সরিষার পরাগায়নটা ভালো হয়। এই পরাগায়নের কারণে সরিষার ফলন 10 থেকে 15% বৃদ্ধি পায়। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর জেলায় প্রায় 60,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে জেলায় প্রায় 1 লাখ কেজি মধু সংগ্রহের আশা, যার বাজার মূল্য অন্তত 3 কোটি টাকা। এখন নওগাঁ। উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। ডিলারদের অভিযোগ, আগাম টাকা দিয়েও মিলছে না তেল। খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, জানাবেন যে বোতলজাত সয়াবিন তেলের সংকটের কারণ কি, আর কবে নাগাদ এই সংকট কাটতে পারে? রওশন, আপনি জানেন পঞ্চগড় কিন্তু দেশের একেবারে প্রান্তিক এবং সীমান্তবর্তী একটি জেলা। এই জেলায় কিন্তু সারা দেশের মতোই
বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে। এই সংকট কিন্তু দীর্ঘ প্রায় 1 মাস ধরে চলছে এবং দিন যতই সামনে এগোচ্ছে সংকট কিন্তু ততই ঘনীভূত হচ্ছে। আমরা দেখছি যে বাজার থেকে প্রায় বোতলজাত সয়াবিন তেল সেটি নেই বলে চলে। আমি এই মুহূর্তে আসলে পঞ্চগড় বাজারে দাঁড়িয়ে রয়েছি। এই পঞ্চগড় আমার পেছনের কিন্তু বেশিরভাগই মুদি দোকানগুলো। আমি সকাল থেকে এসে বেশিরভাগ মুদি দোকানে আমি ঘুরেছি এবং আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি যে কোনো দোকানে কিন্তু আসলে সয়াবিন তেল, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। অল্প কয়েকটি দোকানে আমরা ক্যানোলা তেল দেখতে পেয়েছি, যদিও সেটি 195 টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। তবে যে বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছে না। তবে খোলা তেল বিক্রি হচ্ছে। তবে একটু জানিয়ে রাখি যে এই খোলা তেল কিন্তু চওড়া দরে সরকার নির্ধারিত যে মূল্য তার চেয়ে কিন্তু প্রতি লিটারে অন্তত 20 টাকা বেশিতে 180 টাকায় কিন্তু প্রতি লিটার তারা বিক্রি করছেন। এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছি, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারাও কিন্তু যে ডিলার রয়েছে তাদের কাছে কিন্তু চওড়া দরেই তারা তেল কিনে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং বেশিরভাগ ডিলার থেকে শুরু করে যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা তেল মূলত বাজারজাত করেন, বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার পরও কিন্তু ঠিকভাবে তেল সরবরাহ করছেন না এবং তেল কিনতে তাদেরকে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছেন। এবং বিশেষ করে তারা এই তেলের সাথে অন্যান্য যেসব পণ্য রয়েছে ওই কোম্পানিগুলোর যেমন চাল, সরিষার তেল সহ এইরকম অন্যান্য যে সকল প্রোডাক্ট রয়েছে সেই সকল প্রোডাক্ট কিন্তু তাদেরকে কিনতে বাধ্য করছেন এবং তারা কিন্তু ঠিকভাবে আগাম টাকা দিয়েও কিন্তু তারা এই তেলটি কিন্তু আসলে পাচ্ছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু নিয়মিত আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। পুরো বাজার ঘুরে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে তেল সেটি কিনতে পারছেন না এবং যারা বিশেষ করে বোতলজাত তেল খেয়ে এবং ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েছেন এবং বাধ্য হয়ে তারা খোলা তেল কিন্তু কিনতে তারা কিন্তু বাধ্য হয়েছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং তেল সরবরাহ থেকে শুরু করে এবং সামনে যেহেতু রমজান মাস রয়েছে তারা কিন্তু এই সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই বিষয়টি খেয়াল করার জন্য এবং জরুরিভাবে যেন এই তেলগুলো এই প্রান্তিক জেলায় অন্তত সরবরাহ করা হয়। তো রোশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় বাজার থেকে তেলের সার্বিক। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন লুৎফর রহমান। গাইবান্ধার চরাঞ্চলের হাটগুলোতে চলছে লাল মরিচের রমরমা কেনাবেচা, তবে দাম অনেকটাই কম। শুকনো মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে গাইবান্ধা সাঘাটার জুমার বাড়ির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, হাটে কি পরিমাণ বেচাকেনা হয় বিস্তারিত জানাবেন। হ্যাঁ রোশন, আপনি যেমনটি বলছিলেন যে গাইবান্ধার যে চরাঞ্চল, সেই চরাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের এখানে আবাদ হয়। এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ সব কিছুই মরিচই পাওয়া যায়। এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে যেখানে শুকনা মরিচের হাট ছিল সেখান থেকে বর্তমানে আমি যেখানটি রয়েছে সেখানে জুমার বাড়ি একটি হাট। এখানে কিন্তু কাঁচা মরিচের বড় বড় আড়ত এখানে রয়েছে। এই আড়তে কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে কাঁচা মরিচের বেচা কেনা হয় এবং 20 থেকে 30 ট্রাক পর্যন্ত এখানে মরিচের এখানে সরবরাহ হয়ে থাকে। আর আজকে যে মরিচের দাম, সেই মরিচের দামটা যদি একটু বলি, সেখানে প্রতি কেজি মরিচ এখানে 15 থেকে 18 টাকা 20 টাকা পর্যন্ত এখানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে, অর্থাৎ কাঁচা মরিচটা বিক্রি হচ্ছে। আর শুকনা মরিচ এখানে নাই, তবে অন্য হাটে যে শুকনা মরিচ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা এখানে কেজি দরে, যেটি হলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন মরিচ রয়েছে সেই মরিচগুলো বিক্রি হচ্ছে। এখানে কৃষকরা যেটি বলছেন তাদের প্রতি বিঘা জমিতে যে খরচ, সেই খরচে কিন্তু এখন এই মরিচের আবাদ করে কিন্তু পোষাচ্ছে না। এখানে কাঁচা মরিচ যেহেতু 15 থেকে 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শুকনা মরিচ যেখানে 10,000 টাকা মন ছিল গত বছর, 11,000 টাকা মন ছিল, সেখানে কিন্তু এবারে 8,000 7,000 টাকা মন বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তাদের এই বছরটায় কিন্তু তাদের লাভ টিকছে না এবং যে খরচই সেই খরচই কখনো কখনো উঠছে না। আপনি জানেন যে চরাঞ্চলে কিন্তু খুব দুর্গম এলাকা, সেই এলাকাতে যে মরিচ আবাদ হয় সেই মরিচগুলো যদি বাজারে আনতে হয় তাহলে একটি যমুনা নদী পার হতে হয়, বাড়ির থেকে চরাঞ্চল থেকে ঘোড়ার গাড়ি পার হতে হয়, নৌকা পার হতে হয়, হাটের ইজারা রয়েছে সেই ইজারা দিতে হয়, ভ্যান ভাড়া দিতে হয়, প্রত্যেকটা খরচ কিন্তু পদে পদে খরচ রয়েছে। সে খরচ অনুসারেই কিন্তু তাদের যে দাম, সে দামটি কিন্তু তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। এখানে যে হাটের ইজারাদার, সে ইজারাদার এখানে যে ইজারাটা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু 30 টাকা এখানে মন দরে কিন্তু ইজারা নেওয়া হচ্ছে এবং যে কিনছেন তার কাছ থেকে 20 টাকা মন দরে
কিন্তু ইজারা নেওয়া হচ্ছে। তাছাড়া কৃষকরা যে মরিচটা এখানে নিয়ে আসেন সেখানে কিন্তু 40 কেজিতে মন হয় না, এখানে তাদেরকে 42 কেজিতে মন দিতে হয়, অর্থাৎ 2 কেজিও কিন্তু বাড়তি দিতে হয়। এভাবে কিন্তু কৃষকরা পদে পদে তাদের টাকা খরচ করতে হয়, কিন্তু সেই অনুসারে তারা কিন্তু দাম পান না। তারা চান এখানে একটা সুষ্ঠু বাজার ব্যবস্থা যেন হয়, যাতে করে কৃষকরা এখানে দাম পান এবং ন্যায্য দামটি তারা নিশ্চিত করতে চান। তো এই ছিল রওশন আমার কাছে গাইবান্ধার যে জুমার বাড়ি, সেই জুমার বাড়ি কাঁচামরিচের আড়ত থেকে সর্বশেষ দরদাম। গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। শিশুকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে দৃষ্টি হারান আব্দুল গফুর। পারিবারিক অসচ্ছলতায় চিকিৎসাও করাতে পারেননি তিনি, তবে অন্ধত্বকে প্রতিবন্ধকতা মনে করে থেমে যাননি যুবক এই গফুর। সংসারের হাল ধরতে কৃষিকাজ সহ যুক্ত হয়েছেন নানা কাজে। মুরগির খামারে বদলে গেছে তার জীবন। টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের ঘাটেলের শিশিরচালা গ্রামের আব্দুল গফুর 9 বছর বয়সেই টাইফয়েড জ্বরে হারান দৃষ্টিশক্তি। তবে অন্ধত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই যুবকের কাছে। সফল মুরগির খামার গড়ে তুলে সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত। আব্দুল গফুর জানান তার সংগ্রাম ছিল দীর্ঘ ও কঠিন। প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শে 2015 সালে গড়ে তোলেন মুরগির খামার। ডিম সংগ্রহ থেকে মুরগির খাবার দেয়া সবই করেন নিজের হাতে, পাশাপাশি নিখুঁতভাবে করেন কৃষিকাজও। প্রথম অবস্থায় মনে করেন এটা মানুষটা আমার ভয় দেওয়া পরে আমি করি ইনশাল্লাহ আমার মনে হয় আমি পারবো, আমার একটা সাহস ছিল। আস্তে 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 মনে করেন আমি এটা আমার সাহস হয়ে গেছে, আমার মানুষ হয়ে আমি অনেক দেই। স্বজনরা জানান ছোটবেলায় দৃষ্টিশক্তি হারালেও পরিবারের বোঝা হতে চাননি এই যুবক। সমাজের কাছে এখন সে আদর্শ। কৃষি কাজ করে, আবার ফার্ম করে নিছে, এটাও দেখশন করে, খাওয়ান দেয় মুরগিরা, ডিম উঠায়। লেবু ক্ষেত, তারপরে যে বড়ই ক্ষেত, পরে হলো ধান কাটা, তারপরে গরু ছাগল সবকিছু করতে পারে। ফ্যামিলির যত টাকা পয়সা লেনদেন, যত যা কিছু খরচপাতি উনি সব বহন করে। প্রাণী সম্পদ বিভাগ জানায় 10 বছরে অনেক খামারই ঝরে পড়লেও অটল ছিলেন গফুর। তাকে সরকারি মেডিসিন বরাদ্দের পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তারা। প্রতিবন্ধী হওয়ার পরেও উনি একজন সফল খামারি। ওনাকে দেখে কিভাবে বেকার যুবকরা একজন বেকারত্ব দূর করে সফল হতে পারে, আমরা সেই গফুর একজন তার উদাহরণ, এবং তাকে নানা ধরনের সহায়তা দেওয়ার আমরা প্রতিশ্রুতি দেই। অনেক খামারি আছে যে সে সবকিছু দেখে, তার চেয়ে অনেক বড় শিক্ষিত, সে কোনো শিক্ষিত না, কিছুই জানে না, তারপর সে চোখেও দেখে না, তাহলে সে মুরগিরে বুঝে কি হবে, কারণ সে মুরগিতে সময় দেয়। গফুরের হার না মানার গল্প এখন অনুকরণীয় বলছেন স্থানীয়রা। এখন টাঙ্গাইল। শেরপুরে সূর্যমুখী চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। তেলবীজ উৎপাদনের পাশাপাশি তৈরি হয়েছে কৃষি পর্যটনের নতুন সম্ভাবনাও। জনপ্রিয় এই সূর্যমুখীর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। জাহিদুল খান সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। উঁচু করে মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি সূর্যমুখী। বাতাসে দোল খাচ্ছে হলুদ ফুলের মেলা। চোখ জোড়ানো এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে শত শত দর্শনার্থী। শেরপুর সদরের শেরিচর এলাকার সূর্যমুখী বাগান। শেরপুর জামালপুর মহাসড়কের পাশের এই বাগান এখন সবার পরিচিত। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের জেলা থেকেও আসছেন অনেকে। পিছিয়ে নেই ভিডিও তৈরি করা ব্লগার, ইউটিউবার ও টিকটকাররাও। সদর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্মণপুরে কৃষকরা শুরু করেন সূর্যমুখী চাষ। বিঘা প্রতি চাষের খরচ 10 থেকে 12,000 টাকা, আর আয় হয় 15 থেকে 20,000 টাকা। সূর্যমুখীর গড় ফলন প্রায় 14 মন, এবং প্রতি মন সূর্যমুখীর বীজ বিক্রি হয় 2500 থেকে 3000 টাকায়। এছাড়া প্রতি দর্শনার্থীর জন্য 50 টাকা প্রবেশ ফি নির্ধারণ করেছে কৃষকরা। এতে প্রতিদিন গড় আয় হচ্ছে 15 থেকে 20,000 টাকা। ফুল থেকে বোঝা যায়, এবার আশা করা যাচ্ছে যে অনেক ভালো ফলন হবে। এছাড়া আমাদের এবার অনেক মানুষের চাপ, দর্শনার্থীদের অনেক চাপ। এবার আমি আশা করছি যে 20,000 টাকা আমার খরচ, আমার যে 40-50,000 টাকা লাভ টিকবো। আমরা 4.5 একর জমি, 14 বিঘা জমি আবাদ করছি আমরা। অনেক ভালো লাগতেছে, অনেক বড় ফুলের বাগান আগে কখনো দেখি নাই, এই সর্বপ্রথম দেখলাম। এটা খুবই একটা আনকমন বাগান হয়েছে, যেখানে মানুষ এসে খুব আনন্দ পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে সূর্যমুখীর প্রদর্শনী। এছাড়া কৃষকদের নতুন ফসল চাষে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ। ভবিষ্যতে কৃষি পর্যটনেও সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ করছে জেলা প্রশাসন। কৃষি কিন্তু একসাথে শুধু কৃষিতে নয়, কৃষি পর্যটনে রূপান্তর হচ্ছে। মানুষ এই মাঠে এসে আনন্দে অভিভূত হয়ে যাচ্ছে।
এখানে মোটামুটি আমাদের 15 বিঘার মতো একটা মাঠ আছে। দূর দূরান্ত থেকে দেখতে আসছে, এই সৌন্দর্য উপভোগ করতে আসছে। এরকম কৃষি পর্যটনের অনেক সুযোগ আছে। শেরপুর যেমন পর্যটনের একটা জেলা, তো এই সূর্যমুখী ফুল দিয়ে এই কৃষি পর্যটনের আর একটা এভিনিউ আমাদের চালু হলো। চলতি বছর জেলায় প্রায় 14 টন সূর্যমুখী বীজ সংগ্রহের আশা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। দীর্ঘ 22 বছর পর ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পক্ষে প্রশস্ত করা হয়েছে। এই জামাত ইসলামী সারা দেশে 15টি বছর সবচেয়ে জুলুমের শিকার। আমরা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে অন্তর্বর্তী সরকার আসছেন তাদেরকে দেশবাসী সহ সবাই সহযোগিতা দিচ্ছেন, কিন্তু আমরা বলতে চাই আপনি তো দেখে মানুষের ভাষা বুঝতেছেন না। নির্যাতনের পরে সবচেয়ে মজলুম দলটির ব্যাপারে যে আচরণ করা দরকার ছিল তা তো আপনি করেন নাই। আবার রাজপথে যারা এখন আন্দোলন করে ক্ষমতার স্বপ্ন দেখতে চান, তারা যে সমস্ত কথা বলেন সেই সমস্ত কথা তো ফ্যাসিস্টের কথা, ওই কথা নেই। ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আমরা যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।